এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। ৮,০০০ ভোট গুনতে সময় চলে গেছে ৪৮ ঘন্টা। ভোট বর্জন ও গ্রহণ এবং ভোট গণনা নিয়ে নানা মহলের বিভিন্ন সমালোচনা চলছে। আলোচনা করা হবে এসব বিষয় নিয়ে। ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন শেষ হলেও এখনও পিছু ছাড়েনি সেই নির্বাচনের ত্রুটি বিচ্ছুতি। এসব বিষয় নিয়ে আলোচনা করতে সংলাপ প্রতিদিনে আমন্ত্রণ জানিয়েছি চিন্তক ও জবানের সম্পাদক রেজাউল করিম রনিকে। আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহিকে। আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মেহেদি মামুন যুক্ত হবেন সরাসরি। আমরা এই মুহূর্তে আলোচনার শুরুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের যে কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করা হচ্ছে সেখানে চলে যাব। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। তার মাধ্যমে আমরা সরাসরি সেই ফলাফলের চিত্রে যাচ্ছি। রনি এবং মাহি, আমরা সেই ফলাফলের অবস্থাটা জেনে আসছি। ব্যালট নম্বর 2, অনন্যা রহমান রূপসী, লোক প্রশাসন বিভাগ, প্রাপ্ত ভোট 200। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস, এখানেও একজন মাত্র প্রার্থী ছিল, ফারজানা ফাজনিন, নৃবিজ্ঞান বিভাগ, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা, এখানেও মাত্র একজন প্রার্থী ছিল, দেবাঞ্জনা দেব, ইংরেজি বিভাগ, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। অ্যাথলেটিক্স সেক্রেটারি, এই পোস্টে কোনো প্রার্থী নেই। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক্স সেক্রেটারি, এই পোস্টেও কোনো প্রার্থী ছিল না। এবং এক্সিকিউটিভ মেম্বার্স 3টি পোস্ট ছিল, বাট এই পোস্টেও কোনো প্রার্থী ছিল না। সবাইকে ধন্যবাদ। রনি, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে 11,000 ভোটারের মধ্যে ভোট পড়ল 8,000। এই 8,000 ভোট গুনতে 48 ঘন্টা সময় চলে গেল। জি ধন্যবাদ। যে যেখান থেকে শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম, কৃতজ্ঞতা। এটা খুবই দুঃখজনক এবং এই নির্বাচনের যে রেজাল্ট যাই আসলো তার এর আগে আপনারা দেখছেন যে 3জন শিক্ষক পদত্যাগ করেছেন, সর্বশেষ আজকে আবার একজন পদত্যাগ করেছেন, আবার প্রধান নির্বাচন কর্মকর্তা যিনি দায়িত্ব তিনিও পদত্যাগ করেছেন। ফলে একটা ইলেকশনের যখন প্রধান দায়িত্বে থাকেন তিনিই যখন পদত্যাগ করেন তখন বুঝতে পারা যায় যে আসলে এটা কী লেভেলের অব্যবস্থাপনা ছিল। সেটা অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা হচ্ছে, সব জায়গায় হবে, স্বাভাবিক। কিন্তু এখানে আরেকটা জিনিসও বিচার করা দরকার। এটা তো 33 বছর পরে নির্বাচন হলো, তার মানে হলো এই নির্বাচনটা হবে এই ব্যাপারে মনে হয় খুব বেশি লোকের আস্থা ছিল না। যদি আস্থা থাকতো তাহলে 33 বছর পরে হইলেও এত এই লেভেলের ব্যাপক লেভেলের অব্যবস্থাপনা তো দেখা যেত না। তো এখন আমরা তো ধরেন যেটা আমরা বারবার বলি, আওয়ামী লীগের আমলে এখানে আপনার ভোটের কোনো সংস্কৃতি ছিল না। তারা নির্বাচন আয়োজন করত সেটা শুধুমাত্র দেখানোর জন্য, তাদের নিজেদের নির্বাচিত করার জন্য, এবং নির্বাচন আয়োজনটাই হয়তো ভোটাধিকার হরণ করার জন্য। ফলে ভোটবিহীন নির্বাচনের এক সংস্কৃতি ছিল। এই জন্য আমরা বারবার বলি, দেখেন, বিজয় আসল কথা নয়, আপনি কি প্রক্রিয়ায় বিজয় অর্জন করলেন সেটা গুরুত্বপূর্ণ। যে নির্বাচনের আপনার 5টার মতো প্যানেল মনে হয় নির্বাচন বর্জন করেছে, তার প্রধান কর্মকর্তা নির্বাচন বর্জন করেছে, অন্য কর্মকর্তারা নির্বাচন বর্জন করছিল। ফলে এখানে নির্বাচন ধরেন সুষ্ঠু হয়েছে, ধরে নিলাম। যারা বিজয়ী হয় তারা সবসময় বলে যে সুষ্ঠু হয়েছে, তো তারা সুষ্ঠু হলে বাকিরা কর্মকর্তারা কেন বর্জন করছে? তার মানে আসলে এখানে নির্বাচনটা করা যায় নাই। এই নির্বাচনে কোনো ক্রেডিবিলিটি থাকার কথা না, সাদা চোখে যদি আপনি দেখেন। ফলে এইটা এখন যারাই নির্বাচিত বিজয়ী হয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হোক বা বিভিন্ন দলের সমর্থিত প্যানেল হোক, তাদের এই বিজয়টার মধ্যে এখন আর কোনো গৌরব রইল না। কারণ পুরো নির্বাচন প্রক্রিয়াটাই এই আপনার বর্জন এবং হইল পদত্যাগের মধ্য দিয়ে
এই পুরা নির্বাচনী ব্যবস্থার যে অব্যবস্থাপনা এটা প্রতিষ্ঠিত হয়ে গেল। এবং আপনি যেটা বলছিলেন যে ৮,০০০ ভোট গণনা করতে এই যে এতটা দিন লাগলো সময়, ৪৮ ঘন্টা ৪৮ ঘন্টা সময়, এটা তো অস্বাভাবিক, এটা তো হওয়ার কথা না। তারপরে নির্বাচনের ব্যালট নিয়ে শুরু থেকে আপত্তি ছিল, নির্বাচন প্রক্রিয়া পদ্ধতি নিয়ে আপত্তি ছিল। দেখেন পৃথিবীর বহু দেশে, প্রায় সব দেশেই এই বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হয়, কিন্তু আমাদের মতো দুর্ভাগা দেশ মনে হয় দুনিয়াতে আর একটাও নেই। এটাকে প্রথম কথা হলো এটা জাতীয় একটা ইস্যু বানানো হয়, এটা ডাকসু হোক, জাকসু হোক বা চাকসু হোক, যাই হোক, সেই নির্বাচনটা সেখানকার ছাত্রছাত্রীদের ব্যাপার, ছাত্রছাত্রীরা ঠিক করবে, একান্তই ক্যাম্পাসের ব্যাপার। এর মধ্য দিয়ে এমন কিছু হয়ে যাচ্ছে না, ডাকসু ভিপি ধরেন সাপোজ যায়, মহান ভিপি, হ্যাঁ এত মহান ভিপি ৫৪ বছরে বের হয়েছে, তাহলে বাচ্চাদের জীবন দিতে হইলো কেন? এই ডাকসু থেকে তো আপনার সুলতান মনসুরও বের হয়েছে। সত্য কথা বলার লোক পেলাম না আমরা, প্রতিবাদ করার লোক তার মানে কি এগুলো এই পূজা করার দরকার নেই আপনার? তাহলে আপনার পুরো রাজনৈতিক প্রক্রিয়াটা ঠিক করতে হবে। তা না করে আপনি নির্বাচনে যার যার দলীয় প্রার্থীকে বিজয় লাভ করানোর জন্য হেন কোনো প্রচেষ্টা নাই, পদ্ধতি নাই, সেটা ভোট চুরি একমাত্র চুরি না, প্রতারণা অনেক রকম হয়। যেমন এইটা আপনাকে বলে যে আপনারা তো সাংবাদিকতা করেন, এই যে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং যেটা বলা হয়, যে আপনি কাকে ভোট দিবেন সেই ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত প্রয়োগের আগেই এমন একটা হাইপ তৈরি করা হবে যে আপনি মনে করবেন আচ্ছা ওরে ভোট দিব ভাবছিলাম, কিন্তু দিলে তো এখন অপচয় হয়ে যাবে ভোটটা, জোয়ার ওর দিকে, ওই জিতে যাচ্ছে ভোটটা ওরে দিই, কিন্তু আপনার রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ওর দিকে না। তার মানে কি? তাহলে আপনার পুরো রাজনৈতিক প্রক্রিয়ায় আপনি প্রতারিত হইলেন। আপনার রাজনৈতিক বুঝ একদিকে, কিন্তু হাইপ আপনাকে প্রভাবিত করলো এমনভাবে যে আপনার বুঝটুস সব আপনি ভুলে গেলেন, ভুলে গিয়ে আপনি জোয়ারে ঝাঁপাই পরে একজনকে ভোট দিয়ে দিলেন। তো এই ম্যানুভারিংটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এটাকে তো ভোট চুরি বলতে পারবেন না, এটাতে আপনি জালিয়াতি বলতে পারবেন না, রিগিং বলতে পারবেন না। এইটা হইলো, এই জন্য এথিক্স খুব ইম্পর্টেন্ট। ন্যায় অন্যায়ের, যেমন অন্যায় বলতে পারবেন না, হ্যাঁ এটাই কিন্তু আপনি অন্যায়ও বলতে পারবেন না। এই জন্য তারাশঙ্করের ওই কথা, তুমি ন্যায় অন্যায় বোধ আগে, মানে আইন তুমি ভালো বুঝো বটে, কিন্তু ন্যায় অন্যায় জিনিসটা এত সহজ না আপনার। তাইলে এটা করা যাবে না যে আমি মিথ্যা একটা হাইপ তৈরি করব না, তৈরি করে আমি তাকে প্রভাবিত করার চেষ্টা করবো না। আমি ট্রুথফুল থাকবো আমার অডিয়েন্সের কাছে বা আমার ভোটারদের কাছে, যে ভাই আমার এই হলো লিমিটেশনস, এগুলো আমি করতে পারবো না, এইগুলো করা সম্ভব আপনারা সাথে থাকলে। কিন্তু কোনো নির্বাচনের প্রচারণায়, সেটা হলো স্থানীয় হোক বা আপনার ক্যাম্পাসের হোক বা জাতীয় নির্বাচনের হোক, কোনো প্রার্থী কোনো দিন বলতে শুনলাম না যে ভাই এগুলি করতে পারবো না। অবশ্যই সব কিছু করা সম্ভব না, বাংলাদেশের স্ট্রাকচারে জাতীয় পর্যায়ে সম্ভব না। আপনাকে যদি এমপি বানায় আপনার এলাকায়, এবং আপনি যদি ওই দল ক্ষমতা সরকারও গঠন করে, সব কিছু করতে পারবে না। কিন্তু ও বলবে না, বলবে যে ভোটারের কাছে বলবে তুমি কী চাও, হ্যাঁ এটা করে দিব, তুমি কী চাও, হ্যাঁ করে দিব, আরেকজন কী চাও, ও সব দিবে, ওর কাছে সমস্ত কিছু সমাধান আছে। এই যে প্রতারণা, এই যে মানে ঘরের থেকে শুরু হওয়া আত্মপ্রতারণার মধ্য দিয়ে, এখানে রাজনীতি আমরা এখানেই পরাজিত হয়ে বসে আছি। ফলে সহজ করে এই পয়েন্টটা যদি শেষ করি, তাহলে বলতে হবে আমাদের এই যে পলিটিক্যাল কালচারের ব্যাপারে যে ট্রান্সপারেন্ট থাকা নিজের কাছে, এইটা হলো গণতন্ত্রের বিউটি। এবং ট্রান্সপারেন্সির মধ্যে তাহলে প্রতিযোগিতাটা কোথায় হবে? প্রতিযোগিতাটা হবে কোয়ালিটির, প্রতিযোগিতা হবে আপনার প্রপোজালের, প্রতিযোগিতা হবে আপনার এজেন্ডার, যে এই এজেন্ডা কিন্তু আমার আছে, ওর এজেন্ডা এইটা তোমার, তখন পাবলিক দেখবে আছে এজেন্ডার মধ্যে ওইটা। আর সততার ব্যাপারে কোনো আপনার সমস্যা থাকা যাবে না, কোনো কোশ্চেন থাকা যাবে না। সমস্ত প্রার্থীর সততা পরিষ্কার হইতে হবে মানুষের কাছে। সততা পরিষ্কার হওয়ার পরে তারপরে হলো প্রপোজাল, এটা প্রতিযোগিতা হবে কে কত ভালো করতে পারে, সেই প্রতিযোগিতা হবে। কিন্তু আমাদের এখানে হয় কি, একটা ভিলেনকে হিরো বানানো হয়, হিরোকে ভিলেন বানানো হয়, হ্যাঁ প্রচণ্ড রকম ক্যাম্পেনিং চালানো হয়, চালানোর মধ্য দিয়ে মানুষকে কনফিউজড করা হয়, একটা হাইপ তৈরি করা হয়, তৈরি করার মধ্যে দিয়ে এই যে পপুলিজম, এই যে হাইপ, এই যে এটাকে বলে ফ্যানাটিসিজম, হুজুগেপনা, এর মধ্য দিয়ে কখনোই নাগরিককে তার সুচিন্তিত মতামত প্রদান করার জায়গায় পৌঁছানো যায় না বা পৌঁছতে দেওয়া হয় না। ফলে এখানে ডেমোক্রেসি যেটাকে আমরা চাচ্ছিলাম, এটা যে নাগরিক ভিত্তিক যে রাজনীতির কথা আমরা বারবার বলছিলাম, এটা শুরুতেই হোঁচট খায়, এটা ওয়ার্ক করতে পারে না, এটা আসলে দানা বাঁধতে পারে না। তার আগেই আপনি তাকে তো আপনার একটা ভোটের একটা মেশিন হিসাবে ব্যবহার করছেন, হ্যাঁ, এবং তার ভোটটা ছলে বলে কৌশলে। আপনার ধরেন আপনার ভোট আমার দরকার, আপনি পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনার বাড়ি চাঁদপুর কচুয়া, ওইখানে আমার টিউবওয়েল গায়রা দেওয়ার দরকার কি? এই ভোটটা কেন এত জরুরি? টিউবওয়েল গায়রা কেন এই ভোটটা আমার এখানে আনতে হবে? কেন বাড়ি বাড়ি যেয়ে ক্যাম্পেনিং করতে হবে আমার দলের নেতাকর্মীদের গিয়ে? সেবা করবে না, সেবা করার তো একটা নিয়ম আছে। তো সেবার বিনিময়ে যদি আপনি ভোটটা নেন, সেটা তো সেবা হইল না, সেটা কেনা হইল। সততার ব্যাপারটা হলো আপনার সংজ্ঞা অনুযায়ী তো সৎ হবে না।
ধরেন আপনার এনটিভির সমস্ত বেতনের টাকা যদি আজকে আমাকে দিয়ে দেন, যে আসছি ভালো কথা বলতে দিয়ে দিলাম, এটা তো সততা হইল না, ইনসাফ হইল না। এটা হিসাব আছে তো, একটা নিয়ম আছে তো, একটা কাণ্ডজ্ঞান আছে তো। এটা বিশ্ববিদ্যালয়ের ভোট, কচুয়াতে কেন কলগাইরা দিতে হবে আপনার? এটা কোন ধরনের সততা? এটা মানুষ বুঝে না, মানুষকে বোকা মনে করেন আপনারা। জি, 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, কিন্তু জাকসু প্রশাসন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন তো কথা রাখার চেষ্টা করলো। মাহি, আমি যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 ভোটার, সেই ভোট গণনা কিছুটা দেরি হওয়ার কারণে যে উদ্বেগ, উৎকণ্ঠা, চাঞ্চল্য, সন্দেহ, অবিশ্বাস তৈরি হওয়ার পথে ছিল, কিন্তু 8,000 ভোটের জন্য 48 ঘন্টা সময় চলে গেল। এটা কি নির্বাচনী অব্যবস্থাপনার মানে প্রচ্ছন্ন উদাহরণ হতে পারে কিনা? না, দেখেন, প্রথমত হচ্ছে, ধন্যবাদ রনি ভাই যে বিষয়টি বললেন, আসলে যে একটা আস্থার কথা তিনি আসলে বললেন, যে আস্থার একটা ঘাটতি কিংবা বিশ্বাসের একটা ঘাটতি। এখানে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শুরু থেকেই আমি যদি দেখি যে প্রার্থিতা, সেখানে প্রার্থী অনেক, 1700 প্রার্থী, অর্থাৎ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্রার্থী সম্ভবত ডাকসুর ইতিহাস সবচেয়ে বেশি ছিল এবার, এবং সেটা অনেক বেশি ছিল। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে উৎসবমুখর একটা পরিবেশ, সেটা আসলে তৈরি করতে সক্ষম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা আসলে সকল রাজনৈতিক ছাত্র সংগঠন, তাদের সবার ইচ্ছে ছিল যে তারা আসলে খুবই উৎসবমুখর পরিবেশ আসলে তারা ডাকসুতে দেখতে চাইছে, শিক্ষার্থীরা আসলে এটা উৎসব হিসেবে নিয়েছে। একই সাথে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটি হয়েছে, দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 157টা পোস্টে প্রার্থীই নেই, এমন একটা অবস্থা। অর্থাৎ সেখানে আমার কেন যেন মনে হচ্ছে সেখানে আসলে বাস্তবে যে ওদের বাট ভোট কাস্টিং যদি 8,011-এর মধ্যে, এটা অনেক ভালো একটা ফিগার, কিন্তু প্রার্থীরা কিংবা আমেজটা এবং এখানে একটা আস্থা, যেটা উনি বললেন যে আসলে ভোটটা হবে কি না, এটা নিয়ে অনিশ্চয়তা ছিল। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা এমন ছিল যে না, ভোট আমরা করবোই যে কোনো মূল্য। আমাদের শিক্ষার্থীরা বলছেন যে ভোট না করে ফিরবো না। অর্থাৎ তাদের যখন রিট স্থগিত করা হলো রিটের ফলে, এরপর কিন্তু একটা ম্যাসিভ আউটরিচ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, যা এবং শুরু থেকে বিষয়টা ছিল। স্বতন্ত্র প্রার্থী অনেক বেশি হওয়ার কারণে শিক্ষার্থীরা অনেকেই কানেক্টেড হয়ে গেছিল আগে থেকেই। এরপর যেটি আসলে এরপরের চিত্র যদি আমরা যাই, যে 40,000 ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ওখানে হলো ভোটার মাত্র 11,000। আমাদের এখানে 40,000 ভোটার, এখানে তো ওএমআর দিয়েই পুরো সেটআপটা ডেভেলপ করা হয়েছে আসলে ওএমআর মেশিনের মাধ্যমেই, কারণ আপনার ব্যালট যেটি সেটিও আসলে সেভাবে তৈরি করা যাতে ওএমআর সেটা রিড করতে পারে। তো এখন এখানকার যে পদ্ধতি সেটা ডেভেলপ করা হয়েছে, ছাত্রদের শিক্ষার্থীদেরকে জানানো হয়েছে। এখন ইলেকট্রনিক যে রাজনৈতিক যে নির্বাচনের যে প্রক্রিয়া ইলেকট্রাল যে প্রসেস, সেখানে প্রার্থীদের এজেন্টরা থাকবে, সেটিকেই আসলে একটা স্ট্যান্ডার্ড ধরা হয় যে এজেন্টরা সেখানে থাকবে, তারা আসলে দেখবে কাছ থেকে যে ভোট গণনা আসলে স্বচ্ছ হচ্ছে কিনা। আপনি এর বাইরে এখন যদি যেটা পুরো সেটআপটাই ডেভেলপ করা হয়েছে ওএমআর মেশিনের জন্য বা মেশিন দিয়ে গণনা করা হবে, সেখানে আপনি হুট করে এসে আসলে বলতে, এটা কোনোভাবেই আমার কাছে খুব ওয়াইজ সিদ্ধান্ত মনে হয়নি যে আপনি হাতে ম্যানুয়ালি আপনি সেটি গণনা করবেন। এটি কোনোভাবে সম্ভব না। আপনি দেখেন 8,000 শিক্ষার্থী যদি 5টা করে ব্যালট হয়, সেটি হবে 40,000 ব্যালট। এটি কিন্তু হাতে গণনা করা খুবই কঠিন। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ওএমআর মেশিনগুলো ব্যবহার করা হয়েছিল, সেখানে কিছু মেশিনের ছিল যে সেগুলো ঘন্টায় প্রায় 4,000 মেশিন কি বলে ব্যালট রিড করতে পারে। তো সেখানে আমাদের যেমন হচ্ছে আমাদের 30,000 ভোটার, 6টা করে ব্যালট একজনের, তাহলে সেখানে ব্যালটের সংখ্যা হচ্ছে প্রায় 2 লাখের কাছাকাছি আর কি। জাহাঙ্গীরনগর সেটা হবে হয়তো 40,000, 8,000 হয়তো 5টা করে হলে 40,000 হবে। সেটা 2-3 ঘন্টার একটা বিষয় ছিল, কিন্তু কোনোভাবেই কেউ মানতে চাচ্ছে না যে ওএমআর মেশিন, তারা এটাকে বিশ্বাস করতে চাচ্ছে না। এখানে আস্থার একটা ব্যাপক সংকট এখানে তৈরি হয়েছে। একই সাথে আপনি বিশ্বাসটা যে তাকে যে বিশ্বাস করাবেন, তার জন্য তো আপনার সেই ধরনের সেটআপ উপহার দিতে হবে যে আমার এখানে এটা টেস্ট করার জন্য অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার টেস্ট রান করা হয়েছে, যেখানে প্রার্থীর এজেন্টরা ছিল, তারা দেখেছে প্রথমে ম্যানুয়ালি কয়েকটাকে রিড করা হয়েছে, গণনা করা হয়েছে, তারপর সেটা আবার মেশিনে করা হয়েছে, দুটাকে মিলিয়ে দেখা হয়েছে, ঠিক আছে। তারপর বলেছেন ঠিক আছে, আমরা তাহলে যাই, আমরা তাহলে মেশিনের জায়গাটিতে আসলে যাই। এরপর আসছি যেটি হলো যে নির্বাচন কমিশনের বেশ কয়েকজন সদস্য তারা আসলে পদত্যাগ করেছেন। তার আগে আমি একটা বিষয় বলতে চাই, সেখানে একটা বিষয় দেখলাম যে খুবই মেয়েদের হলগুলোতে ওখানে খুবই স্বাভাবিক কালচার হচ্ছে, যখন বাইরে থেকে কেউ যায় তখন সেখানে ঘন্টা বাজানো হয়। তো এই ঘন্টা নিয়ে যে ঘন্টা বাজানো মনে হচ্ছে, অর্থাৎ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে আমাদের ইলেকশনের সময়, যখন হচ্ছে যে টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের স্ক্রিনে যেটা দেখানোর কথা ছিল ব্যালটে, সেটি দেখানো হয়নি, তখন প্রার্থীরা সবাই এক ধরনের প্যানিক হয়ে যায়, আসলে ভিতরে কি হচ্ছে, এক ধরনের আশঙ্কা তৈরি হয় আসলে সে সময়টাতে। তো যার ফলে সেখানে অনেক ঘটনা ঘটছে, অনেক প্রার্থী ঢুকে গেছে, অনেকে আবার ঢুকে চেষ্টা করছে, পারে নাই। বাট আলটিমেটলি আসলে আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলো এবং প্রশাসন দুই পক্ষই আসলে তাদের আমি বলবো যে চূড়ান্ত সহনশীলতার পরিচয় দিয়েছে। এবং একই সাথে
এক্সিলেন্সের জায়গাটি যেটি বললেন রনি ভাই যেটি বললেন যে আসলে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাও ওখানে যথেষ্ট ভালো করার চেষ্টা করা হয়েছে। এখন সব কিছুর যেমন দুটোই নতুন রেফারেন্স, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যারা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ছিল এরা কিন্তু এর আগে কখনো নির্বাচন কন্ডাক্ট করে নাই, আর জাহাঙ্গীরনগর নির্বাচন হয়ই নাই ৩৩ বছর, আমাদের তো হয়তো ১৯০০ একবার হয়েছে, সে কারণে একটা জায়গা ছিল। তো সব মিলে আমি বলবো আসলে এখানে চূড়ান্ত আস্থার সংকট, বিশ্বাসের সংকট, এবং আরেকটা জিনিস যিনি ভাইজারি বললেন যে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং এবং আবার যে কচুয়া থেকে কল গেড়ে দেওয়া, এই বিষয়গুলোতে রয়েছে। আবার একই সাথে আরেকটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে স্টাফ, কর্মকর্তা, কর্মচারী যে মতাদর্শে সে তার মতাদর্শকে সার্ভ করার জন্য হীন কোনো কাজ না সে করতেছে না, এবং এই নিরপেক্ষতার জায়গায় যে আসা যায়, নিরপেক্ষভাবে যে কাজ করা যায়, এটা তারা বিশ্বাসই করতে চায় না, এবং তাদের অতীত ইতিহাসের ফলে শিক্ষার্থীরা তাদেরকে বিশ্বাস করতে চায় না, যার ফলে আসলে ক্রাইসিসটা তৈরি হয়েছে বলে মনে হয়। জি, আমরা একটু রেজাউল করিম রনি এবং মাহি, আমরা মেহেদি মামুন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির সভাপতি, আমরা একটু তার সাথে যুক্ত হতে চাই। জনাব মামুন, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? মামুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মামুন, এই যে ভোট গ্রহণ যে প্রক্রিয়া, সেখানে যারা ভোট পরিচালনার সাথে যুক্ত ছিলেন ৪ জন শিক্ষক, তারা নিজেদেরকে প্রত্যাহার করে নিলেন, ছাত্রদল নিজেদেরকে প্রত্যাহার করলো। সার্বিকভাবে এই জাকসু নির্বাচন আপনার দৃষ্টিতে কেমন হচ্ছে, যদিও এখন ফল ঘোষণা চলছে? দেখুন, আমাদের প্রায় ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন ঘিরে যে উচ্ছ্বাস ছিল শিক্ষার্থীদের এবং যে আগ্রহ ছিল সেটাও আসলে অনেক বেশি। কিন্তু এই নির্বাচন নিয়ে আপনি যেমনটা ইতিমধ্যে উল্লেখ করেছেন যে কয়েকজন শিক্ষক, একাধিক শিক্ষক পদত্যাগ করেছেন, একাধিক প্যানেল তারা বর্জন করেছেন। তো সব মিলিয়ে এটি আসলে নির্বাচনকে যে জায়গাটা নিয়ে গেছে, আমরা আসলে রাজনৈতিক জায়গাটার বাইরে গিয়ে দেখতেছি। আমি সবসময় বলি যে আমাদের দেশের ছাত্র সংসদগুলো না হওয়ার পেছনে যে মূল জটিলতা, সেটি হচ্ছে এর অতি রাজনৈতিকতা। তো এই যে আপনি যে বিষয়গুলো বলেছেন, এর পেছনেও কিন্তু আসলে অতি রাজনৈতিকতাটাই জড়িত। অর্থাৎ এখানে যেই শিক্ষকরা পদত্যাগ করেছেন তারা প্রত্যেককেই বিএনপিপন্থী যে শিক্ষক সংগঠন অর্থাৎ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তাদের সম্পর্কে তাদের সদস্য, এবং যে নির্বাচন কমিশনার যিনি পদত্যাগ করেছেন তিনি সভাপতি ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে তারা যে পদত্যাগ করছেন সেটি আসলে কোন জায়গা থেকে এবং কখন? তারা তো নিজেরাও, যেমন একজন প্রভোস্ট পদত্যাগ করেছেন, প্রভোস্টের দায়িত্ব তো তার যে হল সংসদ আছে, এই হলের পরিবেশ ঠিক করা, হল সংসদের পরিবেশ ঠিক করা। তিনি একটা সময় হলের যে প্রভোস্ট কমিটির সভাপতিও ছিলেন। তো তাহলে আসলে দায় এটা কোন জায়গা থেকে, মানে দায় নেয়ার সংস্কৃতি নাকি পদত্যাগটা দায় এড়ানোর সংস্কৃতি, এবং এটা রাজনৈতিক, সেই জায়গা থেকে দেখলে আপনি দেখবেন এটা আসলে পুরোটাই এটা দায় এড়ানোর সংস্কৃতি। উনি কোনো দায় নিচ্ছেন না, এবং এই নির্বাচনের যে সার্বিক পরিবেশে যতটুকু কম হয়েছে সেটার পেছনে এই হল প্রভোস্ট যারা আছেন তাদের একটা ভূমিকা রয়েছে। সেই জায়গা থেকে আমরা এর বাইরে গিয়ে যদি দেখি, আরেকটা দিক আছে, প্রায় ৬৭ থেকে ৬৮% শিক্ষার্থী এতে অংশ নিয়েছে একটা দীর্ঘ ছুটি থাকার পরেও। এটি আসলে কম। আমি যেটা দেখি যে জাহাঙ্গীরনগর ইতিহাসে, এবং আমি একজন সংবাদকর্মী হিসেবে যেভাবে নির্বাচনটাকে দেখেছি, যে কোনো ক্রেডিবল কোনো ভায়োলেন্স অথবা হচ্ছে যে জালিয়াতি, হ্যাঁ, এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। যে যেমনটা পেয়েছিলাম সেটি হচ্ছে যে অব্যবস্থাপনা ছিল, সমন্বয়হীনতা সেটি কিছু ক্ষেত্রে প্রকট হয়েছে, কিন্তু জালিয়াতির মতো ঘটনা বা বিশৃঙ্খলার মতো ঘটনাগুলি কিন্তু আমরা দেখতে পাইনি। তো গণনায় একটু ত্রুটি হয়েছে, সেটাও শিক্ষার্থীদের সাথে বা যারা নির্বাচন করবেন প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের যে একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কের ঘাটতি থেকে এবং প্রার্থীদের একটা বোঝাপড়ার ঘাটতি থেকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। কিন্তু এর বাইরে গিয়ে দেখলে নির্বাচন আসলে উৎসবমুখর হয়েছে, শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ হয়েছে, এবং জাহাঙ্গীরনগরের জন্য এটা আসলে একটা মাইলফলক। অনিয়ম দেখতে পাননি, কিন্তু ছাত্র দলের প্যানেল তো নির্বাচন বর্জন করলো অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে। আপনি কি বলবেন? দেখুন, আপনি যখন কোনো অভিযোগ উপস্থাপন করেন বা আমি উপস্থাপন করি, তখন আমার দায়িত্ব হচ্ছে সেটাকে সুনির্দিষ্ট করা। আমি বলতে পারি যে কারোর বিরুদ্ধে যে কোনো অভিযোগ দিতেই পারি,
কিন্তু সেটা সুনির্দিষ্ট করা। এখানে অনিয়ম আসলে কোথায় হয়েছে, কিভাবে হয়েছে সেই ধরনের কোনো ব্যাখ্যা নেই। তারা যেই হলটিতে গিয়েছেন সেখানে আমি পরবর্তীতে সরেজমিন গিয়েছি, আমি তার সেখানে ফুটেজ কালেক্ট করে দেখেছি যে বরং তারা সেখানে গিয়েছেন, সেখানে যাওয়ার যে নিয়ম আছে, আমাদের নারী হলগুলোতে গেলে ঘন্টা বাজাতে হয়, তারা এই ধরনের কোনো কিছুই অনুসরণ করেনি। এবং তাদের সাথে একজন শিক্ষক ছিলেন, বিএনপি প্রতি শিক্ষক, যিনি ইলেকশন মনিটরিংয়ের দায়িত্ব ছিলেন, তিনি গিয়ে সরাসরি একজনের গোপন যেই বুথ আছে ভোটদানের জন্য সেখানে ঢুকে গেছেন। পুরুষ দুজন শিক্ষক সেখানে ঢুকে গেছেন কোনো ধরনের সতর্কতা ছাড়াই সাংবাদিকদের নিয়ে। তো আপনি দেখেন আসলে অভিযোগটা, সেই যে অভিযোগটা দিয়েছে তার মধ্যে মেজর একটা জায়গা হচ্ছে এটা। তারা বলেছেন যে ছাত্রী সংস্থার মেয়েরা সেখানে জাল ভোট দিচ্ছেন, কিন্তু কোন ছাত্রী সংস্থার মেয়েরা কখন দিয়েছে? কারণ এখানে আসলে জালিয়াতি করার সুযোগটাই নেই। এখানে কয়েক স্তরে স্বাক্ষরের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে, যে কেউ যদি আসলে সেখানে গিয়ে জাল ভোট প্রদান করে সেটার ভিডিও ফুটেজ দেখে সেখানে চিহ্নিত করা সম্ভব, স্বাক্ষরগুলো যাচাই বাছাই করা সম্ভব, কিন্তু অভিযোগগুলো আমরা সুনির্দিষ্ট আকারে পাচ্ছি না। মামুন, আমি যদি আপনাকে একটু থামাতে চাই, এখানে আমার একটু টেকনিক্যালি জানা দরকার। সেটা হলো, ধরেন ভোট তো একটা আনুষ্ঠানিক ব্যাপার, সেটা মানে মেয়েদের হলেই হোক আর ছেলেদের হলেই হোক, কেন্দ্রেই হোক, সেটা যেহেতু কেন্দ্র ঘোষণা করা হয়েছে, তাহলে সেখানে অন্যান্য অবস্থার মতো এই ভোট গ্রহণ অবস্থায় কেন ঘন্টি বাজিয়ে যেতে হবে, ঘন্টা বাজিয়ে কেন যেতে হবে? এটা যদিও একটা মানে অন্য সিচুয়েশনের কারণে, নিরাপত্তার কারণে আপনার ঘন্টা বাজাতে হয়, যেহেতু সেটি একটি নিরাপদ স্থান আমাদের মেয়েদের জন্য, ছাত্রীদের জন্য, কিন্তু ভোট চালা অবস্থায় সেখানে ঘন্টা বাজিয়ে কেন যেতে হবে? এইটা কি কোনো ধরনের সন্দেহের উদ্রেক করে কিনা? না, আসলে আপনি যেটা বলেছেন বিষয়টি এরকম না। এখানে আমাদের একটা সংস্কৃতি হচ্ছে যে কোনো পুরুষ শিক্ষকই যদি নারীদের হলে প্রবেশ করেন, সেটা যদি প্রভোস্ট হন, তারা ঘন্টা বাজিয়ে যান, খুবই স্বাভাবিক ব্যাপার একটা। তো এখানে আসলে আপনি বলছেন যে কেন্দ্র করার পরে কেন এরকম, এর উত্তরটা হচ্ছে যে এখানে আমাদের যে অবকাঠামোগত ব্যাপার, আমাদের হলের যেই ভোট কেন্দ্র সেটি হচ্ছে দোতলায়। তো আমরা যেই জায়গাটা দিয়ে যেতে চাই সেখানে নারীরাও থাকেন, অন্যান্য তারা আসলে ক্যাজুয়ালি থাকেন, তাদের জন্য ডিস্টার্ব হয় সেজন্য। এবং নির্বাচন কমিশন এই জন্য কিন্তু আগেই বলেছে যে নারী সাংবাদিক যারা আছেন, নারী গণমাধ্যম কর্মীদেরকে তারা উৎসাহিত করেছেন, সেক্ষেত্রে কোনো ঘন্টার প্রয়োজন পড়ে না বা অন্য কিছুর প্রয়োজন পড়ে না। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এটা সন্দেহের উদ্রেক করা হতো, তাহলে এমনটি হতো যে না, নারী বা পুরুষ নির্বিশেষে যে কেউ গেলে তার জন্য ঘন্টা বাজানো হচ্ছে, যে উনি সতর্ক হয়ে যাবেন যাতে ভোট চুরি করতে না পারেন। জি, মেহেদি মামুন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আবার আপনার সাথে যুক্ত হব। জাকসু নির্বাচনের নির্বাচনী সরঞ্জামাদি, বিশেষ করে ব্যালট পেপার এবং অমোচনীয় কালির বিষয়ে প্রশ্ন আছে, এবং একই সাথে প্রশ্ন আছে যে বা যিনি এই সরঞ্জামাদি সরবরাহ করেছেন তার রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন আছে, পাল্টাপাল্টি। এক পক্ষ বলছে তিনি জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত, আবার অন্য পক্ষ তথ্য দিয়ে বলছেন যে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। এইটার সাথে আসলে রাজনীতির কি যোগাযোগ থাকতে পারে? এটা তো একটা পেশাদারিত্বের ব্যাপার। কঠিন অবস্থা। হ্যাঁ, আপনার প্রশ্নের মধ্যে শেষে কথাটা আছে, পেশাদারিত্বের ব্যাপার। দেখেন, প্রথম আমি দুইটাভাবে আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করি। একটা হলো ভোট প্রক্রিয়া এইভাবে যেভাবে হয়, এই দাদার আমলের আপনার 60-এর দশকের এই কাগজ টাগজদের কী দরকার? এটা একটা সফটওয়্যারের মাধ্যমে, ইমেলিংয়ের মাধ্যমে করা যায়। তাহলে এই জিনিস, এই পুরো আয়োজনেরই দরকার হয় না। হ্যাঁ, আপনার এটা খুব সহজে প্রাইভেট ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবগুলো নির্বাচনগুলো হয়, বিদেশে যে নির্বাচনগুলো হয় সেটা ট্রান্সপারেন্ট থাকবে। এজেন্ট আপনি রাখেন, এজেন্টটা আপনাদের ওই সফটওয়্যারের পাসওয়ার্ড আপনি ওপেন থাকবে, কে কীভাবে মেল করতেছে ওইটা মেলেই ভোট তার, সেটা অটোমেশনের মাধ্যমে গণনা হয়ে আসবে। পুরো প্রক্রিয়াটা ট্রান্সপারেন্ট করা যায়। কিন্তু আপনি তা না করে দিস্তা কাগজ খরচ করবেন, কালি খরচ করবেন। হ্যাঁ, এখানে আপনার একটা বাজেট বরাদ্দ করবেন, তারপরে একটা কোম্পানিকে দিবেন, সেখানে এই কোম্পানি কেনাকাটার ক্ষেত্রে আমরা সবসময়ই দেখি যে পেশাদারিত্ব দেখা হয় না, দেখা হয় আত্মীয় সম্পর্ক। হ্যাঁ, তো ফলে আমরা যতই বলি যে একটা পেশাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা হবে, এটার বেশিরভাগ সময় 99% সময়ের পেশাদারিত্বেরভাবে কেনা হয় না। এগুলোর সাথে টেন্ডার, এই ঠিকাদারি যেগুলো জড়িত, এগুলো সবসময় রাজনৈতিক সুবিধা পরিচয়ের ভিত্তিতে আপনার এটা নির্ণয় করা হয় বা ডিস্ট্রিবিউট করা হয়।
সো এইটা গেল একটা ব্যাপার। ফলে আমি মনে করি আমাদের এই যে ইলেকশনের যে প্রক্রিয়াগুলো হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে, এটা খুবই আপনার অস্বাস্থ্যকর এবং এটা আপনার ব্যয়বহুল এবং এইটা বিতর্ক মুক্ত না কোনোভাবেই। হ্যাঁ, এটাকে বিতর্ক মুক্ত খুব সহজেই করা যায়, একটা অটোমেশনে করে ফেলেন, সফটওয়্যারের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করবেন এবং সেটা অ্যাক্সেস থাকবে সবার কাছে। ভিভি যারা প্রার্থী এবার তারাও দেখতে পারতেছে কে কটা মেল পাচ্ছে। হ্যাঁ, কেউ যেটা ধর চুরি করে নিয়ে যেতে পারবে না কেউ মেইলটা। হ্যাঁ, মানে সিকিউরিটি স্ট্রং থাকবে যাতে এই যে এক পক্ষ আরেক পক্ষের উপরে দায় চাপানো এরকম একটি সেনসিটিভ বিষয় নিয়ে। তো এখন এইটা গেল একটা। আরেকটা হলো আমাদের এখানে দেখেন মূল সমস্যাটা কোনটা? মূল সমস্যাটা হলো নিরপেক্ষ আওয়ামী লীগ বুদ্ধিজীবী আমরা দেখছি এতদিন, এখন দেখতে পাচ্ছি নিরপেক্ষ জামাত, নিরপেক্ষ বিএনপি। এটা তো দরকার নেই আপনার। আপনি বিএনপি করবেন, জামাত করবেন, ঘোষণা দিয়ে করবেন, পরিষ্কার থাকবে আপনার কালার। হ্যাঁ, কিন্তু আপনি যখন দায়িত্ব পালন করবেন তখন আপনি দায়িত্ব ডিউটি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন, আপনার উপর ডিউটি। ধরেন আমি বিএনপি বা আমি জামাত, হ্যাঁ, বা এনসিপি, কিন্তু আমি সেটা আমার মত থাকতে পারে, কিন্তু না আমি বলবো না আমি নিরপেক্ষ। তারপরে যায়া করব কি, আমার যে দলটা পছন্দ সেটার সুবিধা দেওয়ার জন্য হেন কোনো অপকর্ম নাই, প্রক্রিয়া নাই যেটা আমি অনুসরণ না করব, সব আমি অনুসরণ করব করে তারপরে বলবো আমি তো ভাই নিরপেক্ষ পেশাদার। নো, আপনি আগে বলেন আপনি বিএনপি জামাত, তারপরে আমি বিএনপি সমর্থন করি, কিন্তু আমার পেশাদারিত্বের ক্ষেত্রে এই জিনিসটা বিএনপির বিপক্ষে যাচ্ছে, কিন্তু আমার এটা করতে হচ্ছে, আপনি করবেন খুশি মান। দ্যাটস দ্য বিউটি। এই জন্য এটা প্রাতিষ্ঠানিক হইতে হবে জিনিসগুলোকে। প্রতিষ্ঠান যদি দাঁড়ায় তাহলে আমাদের এখানে সবাই নিরপেক্ষ হওয়ার চেষ্টা করে, সবাই বিএনপি জামাত অথবা এটা করবে একটা না একটা দল, কিন্তু কাজের বেলায় যে কেউ স্বীকার করবে না যে সে বিএনপি জামাত, সব নিরপেক্ষ বলবে। দরকার কি তোর নিরপেক্ষ বললেন, বল তুই বিএনপি, বল তুই জামাত, কিন্তু কাজটা এটা করবে। এই ক্ষেত্রে আপনার ফাইন্ডিংসটা কি? আমার ফাইন্ডিংসটা, হ্যাঁ, আমার ফাইন্ডিংসটা হলো এই জন্য দায়িত্ব পালন করার সময় শতভাগ অনেস্ট থাকতে হবে, আর নিজের পরিচয়টাও আগে প্রকাশ করতে হবে যে আমি বিএনপি, আমি জামাত, কিন্তু তা না নিরপেক্ষ জামাত, নিরপেক্ষ বিএনপি। এটা সবচেয়ে বড় সমস্যা। আর একটা জিনিস বলে শেষ করি, সেটা হলো আমাদের এখানে যেটা হয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের আমলে রাজনৈতিক পজিশনের একটা সমস্যা তৈরি হয়েছিল। কোনো লোক নিজের রাজনৈতিক ভিন্নতা পজিশনটা প্রকাশ করার পরিবেশ পায় নাই। পরিবেশ না পাওয়ার কারণে যেটা হয়েছে, সমস্ত লোক আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হয়ে গেছিল। হ্যাঁ, এখন আপনি আওয়ামী লীগ খুঁজে পাচ্ছেন না। তুই বল আমি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ছিলাম, ভুল করছি, এখন আমি নতুনভাবে থাকবো না, আওয়ামী লীগ ছিলই না, আমি বোমা মাইরা অস্বীকার করতে পারবো না যে আওয়ামী লীগ ছিল। এই যে নির্বাচনী দায়িত্ব পালন করতেছে 80% শিক্ষক আওয়ামী লীগের সব জায়গায়, কিন্তু একটাও বলবে না যে আমি আওয়ামী লীগের। তো আপনার এইটা হলো, এটাকে বলে যে অ্যাবভ অল ডো নট লাই টু ইউর সেলফ। আপনি যখন নিজের সাথে মিথ্যা বলবেন, তুই বল আমি আওয়ামী লীগ ছিলাম বা তখন বিএনপি জামাত করতাম, কিন্তু বেসিক্যালি আওয়ামী লীগ ছিলাম, এখন আমার অবস্থানে না, স্বীকারই করবেন না যে জীবন আওয়ামী লীগ করেছি, না আওয়ামী লীগ। ফলে এই জায়গা থেকে আমাদের এই যে আপনার এটা, এই জন্য ট্রান্সপারেন্সি যেটা মানে ক্যারেক্টারিস্টিক, বিলঙ্গিং, পলিটিক্যাল পজিশন আপনার বিলং করতে হবে। আপনি নিরপেক্ষ হওয়ার দরকার নেই। আপনি আওয়ামী লীগ করলে বলবেন আওয়ামী লীগ করছি, জামাত করলে জামাত করবেন, বিএনপি করলে বিএনপি করবেন, ট্রান্সপারেন্ট থাকবেন। এই ট্রান্সপারেন্সি না আসলে ট্রাস্ট আসবে না। জি, আমরা একটু মেহেদী মামুনের কাছে আবারও যাই। মেহেদী মামুন, যে প্রক্রিয়ায় যেভাবে নির্বাচনটা হলো, ছাত্রদল সহ কয়েকজন প্রার্থী নির্বাচন বর্জন করলেন, শিক্ষকরা নির্বাচনী কার্যক্রম থেকে পদত্যাগ করলেন, আমার কাছে যতটুকু তথ্য আছে যে এই নির্বাচনে আপনিও অংশগ্রহণ করতে চেয়েছিলেন, আপনি হয়তো অংশগ্রহণ করেননি। এমন একটা নির্বাচন আপনি ক্যান্ডিডেট হলে আপনি ফলাফল মেনে নিতেন কিনা, বা এখন যে ফলাফল ঘোষণা করা হচ্ছে এইটা চিত্র দিয়ে যদি আপনি শুরু করেন যে আসলে নির্বাচনের জয়ের পাল্লাটা কোন দিকে যাচ্ছে, তারপরে আমি যে প্রশ্নটা করলাম আপনি সেটার উত্তর দিতে পারেন। জি, প্রথমত আজকে যেই ফলাফল ঘোষণা হচ্ছে সেখানে 25টি পদের মধ্যে 21টি পদে ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোট বিজয়ী হয়েছে। একই সাথে বিপি সহ বাকি যে 4টি পদ আছে সেখানে অন্যান্যরা জয় পেয়েছে। বিপিতে স্বতন্ত্র একজন প্রার্থী বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্যানেল থেকে, এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে 2টি পদে বিজয়ী হয়েছে, এবং সাংস্কৃতিক সম্পাদক পদে আরেকজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। দ্বিতীয়ত, আপনি যে প্রশ্নটি করেছেন যে আমি একজন প্রার্থী যদি হতাম তাহলে আমি আসলে এই নির্বাচনী ফলাফলকে মেনে নিতাম কিনা, আমি অবশ্যই নিতাম। কারণ আমি এই যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া সেখানে অংশগ্রহণ করতে চেয়েছিলাম, এবং এই যে নির্বাচনী আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি, কিন্তু আমি যে নির্বাচনটি দেখেছি এটি আসলেই সবার মধ্যে একটা উৎসাহ ছিল, এবং এত নির্বিঘ্নে ভোট দেওয়া গেছে যেটা আসলে
আমরা হয়তো ভেবেছিলাম যে কোনো ধরনের ভায়োলেন্স দিকে যেতে পারে, বিশৃঙ্খলা হতে পারে, কিছু অব্যবস্থাপনা ছিল, দেরি হয়েছিল, কিন্তু সেরকম তো কোনো কিছু ঘটেনি। একটি নির্বাচন যদি সুষ্ঠু হয়, একটি নির্বাচনে যদি ভোটাররা নিজেদের থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে, যদি কোনো বাধা দেওয়ার মতো ঘটনা না হয়, তাহলে আসলে আমি সেই নির্বাচনে ফল মেনে নেব না কেন? আর যদি আমার ইচ্ছেই হয় যে আমি জিতলে নির্বাচন সুষ্ঠু এবং আমি হারলে নির্বাচন জালিয়াতি হচ্ছে বা অন্য সমস্যা আছে, তাহলে তো আসলে আমি যেই গণতন্ত্রের কথা বলি, আমি সেই গণতান্ত্রিক চেতনাটাই ধারণ করি না। সেই জন্য এটা না মানার আসলে কোনো অবকাশ আমি দেখি না। জনাব মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে খুবই ক্লান্ত দেখা যাচ্ছে আজকে, মানে ভোটের দিন থেকে এখন পর্যন্ত প্রায় 60 ঘন্টার মতো আপনারা অতিক্রম করছেন, সংবাদ সংগ্রহ করছেন। আপনি যেহেতু একটি সংগঠনের সভাপতি, সেজন্য আপনার দায়িত্ব অনেক বেশি। আমরা আপনাকে এই পর্যায়ে ছেড়ে দিতে চাই, আপনি আপনার দায়িত্ব পালন করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। মহিউদ্দিন মাহি, আমি মেহেদী মামুনকে যেই প্রশ্নটি করলাম যে ডাকসু নির্বাচনকে ঘিরে যেই অভিযোগ এবং যেই অব্যবস্থাপনা আর প্রশ্ন এসেছে বিভিন্ন মহল থেকে, আমি এটাও জানি যে এই নির্বাচনে আপনার নিজের অংশগ্রহণ করার কথা ছিল, আপনি সেই নির্বাচন থেকে পিছিয়ে গেছেন। এখন নির্বাচন পরবর্তী যেই প্রশ্ন দেখা দিয়েছে, আপনি নির্বাচনে অংশগ্রহণ করলে আপনার মূল্যায়নটা কি হতো ডাকসু নির্বাচন নিয়ে? আচ্ছা, থ্যাংক ইউ। আমি যদি স্পেসিফিক বলি, আসলে যে প্রথমত ছিল অমর একুশ হলের একটা বিষয়টা, সেটি হচ্ছে যে একটি ব্যালট দেওয়া হয়েছিল যেখানে অলরেডি পূরণ করা ব্যালট আর কি। তো ওখানে পরে আমরা সেটা ক্রস চেক করতে, আমরা সেখানে যাই, যারা প্রার্থী ছিলেন কিংবা এজেন্ট ছিলেন যারা আর কি, তাদের সাথে আমরা কথা বলি পোলিং অফিসারদের সাথে। তো ওখানে ঘটনাটা ছিল আসলে এরকম যে একজন প্রার্থী উনি আসেন, তো ওনাকে সেন্ট্রালে 5টা এবং হলে একটা 6টা দেওয়ার কথা, কিন্তু একটা কপি ডাবল দিয়ে দেওয়া হয় ওনাকে, যে কোনো একটা কপি। তো উনি কী করেন, উনি সেটা দুটোই ফিল আপ করার সময় তিনি দেখেন যে দুটো এখানে। তো পরের দিন ওইটা এক্সট্রা যেটা সেটা জমা দেন, জমা দেওয়ার পর ওই পোলিং অফিসার উনি ওটা ওখানেই রেখে দেন। রেখে দেওয়ার ফলে যেটি হয়, পরবর্তী যিনি আসেন তার হাতে উনি ভুল করে ওইটাই দিয়ে দেন। তখন দেখা যায় যে পূরণ করা, বাট একটা পেজ ছিল, 6টা ব্যালটের মধ্যে একটা পেজের কোনো একটা অংশের মধ্যে পূরণ করা ছিল। এটা হচ্ছে অমর একুশ হলের ঘটনা। রোকে হল অর্থাৎ টিএসসি, অমর একুশ হলের ঘটনা মানে হচ্ছে কার জন্য যেটি ঘটেছে। রোকে হলে যেটি হয়েছে, মানে টিএসসিতে যেটি হয়েছে রোকে হল কেন্দ্রে, সেখানে বলা যে একটা ব্যালট পাওয়া গেছে, যে শিক্ষার্থী অভিযোগ করেন যে ওনাকে SM ফরহাদ এবং সাদিক ক্যামের নামে ফিল আপ করা ব্যালট দেওয়া হয়েছিল আসলে। তো ওখানে আসলে যেটা ঘটে যে ওই শিক্ষার্থী ব্যালট নিয়ে উনি বুথে যান, সেখান থেকে উনি একটা সার্টেন সময়ের পর 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড একটা সময়ের পর উনি আবার ব্যাক করেন। তখন উনি নিয়ে আসেন, বলেন যে আর কি দুটো নাম এটি ফিল আপ করা আছে। তো এখন এখানে আরো দুটি বিষয় আছে। একটা হচ্ছে যে ব্যালট যদি জালিয়াতি হয় তাহলে পূরণ করা ব্যালট কেন শিক্ষার্থীকে দিবে? পূরণ করা ব্যালট তো বক্সে রেখে দিবে। আমি যদি আসলে কারচুপি করতে চাই, আমি একটা ব্যালট আমি ফিল আপ করে সেটা আপনার হাতে আমি কেন দিব, ভোটারের হাতে? আমি তো সেটা বক্সে রেখে দিব, তাই না? আমি তো তার হাতে দিব না। এটা দুটো বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সাদিক ক্যাম, যিনি ভিপি হয়েছেন, তো উনি 5:30-এর সময় উনি এতে যান, এই যে কেন্দ্রের ভিতরে প্রবেশ করেন। তো এটা নিয়ে বিশ্ববিদ্যালয় তাৎক্ষণিক কোনো ক্লিয়ারিয়া দিতে পারে নাই। এটা সব মহলে একটা ভিন্ন একটা মেসেজ সেখানে দিয়েছেন। তো উনি সহ আরো কয়েকজন প্রার্থী সেখানে ছিলেন, তারা আসলে পরে পর্যন্ত জানতে পারলাম আর কি, যেটি ঘটনা বিশ্ববিদ্যালয় যিনি অডিটিং অফিসার ছিলেন তিনি যেটি বললেন যে টেকনিক্যাল সমস্যার কারণে বাইরে এলইডিতে স্ক্রিনিংটা অফ ছিল, যার ফলে তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় কিংবা কি হচ্ছে আসলে ভিতরে, এটা দেখতেই তিনি যান, কিন্তু তিনি যেতে পারেন না সেখানে। এই বিষয়টি বিশ্ববিদ্যালয় একটু প্রপারলি অ্যাড্রেস করতে পারতো। এখন আরেকটা বিষয় বলতেছে যে ভোটার সংখ্যা অনেক বেশি, এত বেশি ভোটার আসলে আদৌ ভোট দিয়েছেন কিনা। তো নির্বাচনের যে প্রক্রিয়া ছিল সেখানে আসলে সবাইকে সিগনেচার করা লাগতো। সো আমার বিশ্বাস যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেই সিগনেচার করা শিটগুলো নিশ্চয়ই রয়েছে, যে 29,000 ভোট যদি কাস্ট হয় তাহলে সবারই সাইন সেখানে রয়েছে। তো যে পদ্ধতিতে আসলে হয়েছে, যেটা ভাই যেটি বললেন যে আসলে খুবই মানে হচ্ছে যে এখন আমরা মেশিন নিয়ে কথা বলছি, যে মেশিনের মালিক হচ্ছে বিএনপির বা জামাতের, এখানে জামাতের মেশিনের মালিক। তো এখন যে মানুষগুলো নির্বাচন প্রক্রিয়ায় জড়িত, আমি যদি রিটার্নিং অফিসার থেকে বলি, অনেক কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, জাহাঙ্গীরনগরেও ছিলেন, যারা সরাসরি কোনো না কোনো বিএনপি এবং জামাত দুই দলেরই কোনো না কোনোভাবে সরাসরি তারা পোস্টেড। এখন মেশিনকে কিন্তু আপনি যে কমান্ড দেবেন সেটি ফলো করবে, মানুষকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এখন সেই জায়গায় গেলে তো মেশিনের থেকে মানুষ বেশি গুরুত্বপূর্ণ। আপনি প্রার্থী হলে আপনি নির্বাচনকে কিভাবে মূল্যায়ন করতেন?
আমি প্রার্থী হলে আসলে কিছু অব্যবস্থা তো নিশ্চয়ই ছিল, বাট আসলে তেমন মেজর কোনো কিছু আসলে সেরকম পাওয়া যায় না। তবে আমি দুটো বিষয় আমার অবজেকশন থাকতো, সেটি হচ্ছে যে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং কথা যেটি বললেন আসলে রনি ভাই, যে এটা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে, সবাই আসলে সমানভাবে সুযোগ পায়নি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রচারণার জন্য মাত্র 13 দিন সময় দেওয়া হয়েছে। 13 দিন সময়ে একজন ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী তিনি কিভাবে আসলে 40,000 শিক্ষার্থীর কাছে পৌঁছাবেন, এটি কোনোভাবেই যথেষ্ট ছিল না। এরপর আচরণ বিধির বিষয় আমরা দেখি যে রাজনৈতিক দল তারা কিন্তু হচ্ছে এটিতে সুযোগ পেয়েছেন, তারা হচ্ছে অনেক বেশি তাদের ম্যান পাওয়ার, তারা খুব দ্রুতই একটা কি বলে যে রঙিন দেওয়া যাবে না, তারা দিয়ে দেয়, বলার পর তারা তুলে ফেলে। এখন আচরণ বিধির ব্যাপারে স্পেসিফিক ছিল না যে কেউ যদি দিয়ে থাকে তার শাস্তি কি হবে, তার মানে শাস্তির রেঞ্জ নির্ধারণ করা হয় না, কোনো শাস্তির সেখানে লেখা ছিল না। শাস্তির আসলে কি হবে, প্রার্থীদের বাতিল হবে না জরিমানা হবে না কোনো একটা কিছু হবে, কিছুই ছিল না। তো এই জায়গায় হচ্ছে আমি বলবো যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার ক্ষেত্রে কিছু ঘাটতি রয়েছে। আরেকটি যেটি বললেন যে ভাই যে এই জিনিসটা হয়েছে, এটা খুবই বিব্রতকর যে একজন শিক্ষার্থী তার বাড়ি কোথায় সেখানে গিয়ে কল লাগিয়ে দেয় কিংবা বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে তার সাথে ভোট আদায় করে নিয়ে আসা, এটি তো আসলে কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। এই বিষয়গুলোর ভিত্তিতে আমি বলবো যে নির্বাচন যে প্রক্রিয়া আসলে যে ভোট গ্রহণ গণনা, এই দুটো আমি বলতে পারি যে দুটো তেমন বড় কোনো আসলে অভিযোগ ছিল। জি, রেজাউল করিম রনি, আমি যদি আপনার কাছে যেতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা মানে ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ছাত্রদল ভোট বর্জন করলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে একই ঘটনা। ছাত্রদলের কি কনফিডেন্সের অভাব? ছাত্রদল কি আগে থেকে বুঝতে পারে নাই যে এই নির্বাচনের রেজাল্টটা কোন দিকে যাচ্ছে, বা ভোটারদের মনোভাব কি তারা বুঝতে পারে নাই? ভোটারদের মনোভাব বোঝার ব্যাপার না এখানে। দেখেন যেটা বলল, আপনার 13 দিনের প্রস্তুতিতে আপনি ভোট করে জিততে পারবেন, আপনি যত বড় দলের যত বড় নেতাই হন না কেন। এখানে শিবিরের রাজনীতি যে উইন করছে সেটা কিন্তু বলা যাবে না, শিবিরের স্ট্র্যাটেজি হয়তো উইন করতেছে, আর তাদের কৌশল স্ট্র্যাটেজির উইনার রাজনীতির উইনারের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আর শিবির কোথাও উইন করতেছে না, উইন করতেছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ প্যানেল অথবা শিক্ষার্থী জোট প্যানেল, অন্যান্য নামের প্যানেল, এবং সেই নামের প্যানেলে সবই যে শিবিরের নেতারা দাঁড়াচ্ছে তা না, বিভিন্ন ক্যারেক্টার দাঁড়াচ্ছে। হ্যাঁ, সেই ক্যারেক্টারগুলো, সেটাকে আবার তারা ইনক্লুসিভ বলতেছে। সেটা তারা বলুক, সেটা ইনক্লুসিভ খানিকটা, এটা সত্যই। কিন্তু কথা হলো এই ক্যারেক্টারগুলো কিন্তু তারা অনেক আগের থেকেই আপনার কি বলবো যে এই নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত প্রায় 1 বছর ধরেই, এবং তাদের সাংগঠনিক সিদ্ধান্ত আরও আগের থেকে। কিন্তু সেক্ষেত্রে আপনার 7 দিন 15 দিন 20 দিন আগের থেকে আপনি ছাত্রদলের এক ছেলেকে আনলেন, আবিদ অভ্যুত্থানের সময় তারে আমরা চিনতাম, অভ্যুত্থানে সে বিশাল ফেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি। তো তাকে তো আপনি 18 দিন আগে জানালেন যে তুমি ক্যান্ডিডেট। 18 দিনে ও কী করবে? ও শিক্ষার্থী। আরেকটা হলো দীর্ঘ সময় ধরে ছাত্রদল তো ক্যাম্পাসে নাই, ক্যাম্পাসে যাওয়ার পর তার বাইরে আন্দোলন করতেছে, মারা যাচ্ছে, মরতেছে, মামলা খাচ্ছে, এর মধ্যে আছে। তো সেখানে আপনি 18 দিনের মধ্যে আরেকটা হলো যে এই পুরো সময়টা জুড়ে বিএনপির নেতাকর্মীরা সারা দেশে একাংশ, বিএনপির নামে হোক বা বিএনপির একাংশ আপনার উচ্ছৃঙ্খল নেতাকর্মী হোক, তাদেরকে তো বহিষ্কার করতেছে, বহিষ্কার করেও থামানো যাচ্ছে না। হ্যাঁ, তো এই একাংশর এবং একটা প্রপাগান্ডা যেটা আছে, মানে প্রপাগান্ডা, কিছু কিছু সত্য নিউজ, এই প্রভাবটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের উপর পড়ছে। বিএনপি সংগঠনের যে ধরেন যে ইমেজটা সারা দেশে যেভাবে তৈরি করা হয়েছে সেটা খানিকটা পড়ছে। আরেকটা হচ্ছে ছাত্রদল যে আলাদা রাজনীতি করে, সেই আলাদা রাজনীতির সাথে এখানকার নতুন প্রজন্মের আপনার এই 15-16 বছরের গ্যাপ হওয়ার কারণে তাদের তো কোনো পরিচয় নাই। ছাত্রদল যে ছাত্রলীগ হইতে পারবে না চাইলেও কোনো দিন, কারণ তার রাজনৈতিক কোর্সটাই আলাদা। হ্যাঁ, এটা কিন্তু আপনার বলার সময় তো বলা হচ্ছে দুইটাই একই রকম, ছাত্রদল ছাত্রলীগ। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর কারণে এই নির্বাচনে, এই সরকারের আমলে কোনো বিশ্ববিদ্যালয় নির্বাচনে ছাত্রদল জিতবে না, শুধু ডাকসু চাকসু না, একটা তো জিতবে না, জেতার কোনো কারণ নাই, মানে ছাত্রদল হিসাবে জেতার কোনো কারণ নেই। এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই। কিন্তু এখানে ডেফিনেটলি তারা রাজনীতি করতে হবে, তাহলে লম্বা সময় ধরে কাজ করতে হবে। ছাত্রদলকে কি কাজ করতে হবে? ছাত্রদল এই অভ্যুত্থানের বিশাল শক্তি, মানে বিশাল পার্ট তারা, তাই না? তাহলে অভ্যুত্থানের আলোকে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যেই ধরনের একটা জ্ঞানভিত্তিক রাজনীতির আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই রাজনীতিকে লিড দিতে পারতে হবে ছাত্রদলকে, এবং সেই রাজনীতি লিড দেওয়ার সক্ষমতা ডেফিনেটলি ছাত্রদলের আছে। সক্ষমতা থাকলে তো হবে না, তাহলে আপনাকে মূল দল থেকে এটাকে আলাদা করা, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, যে তোমরা তোমাদের মতো এইভাবে ফাংশন করো। হ্যাঁ, ফাংশন করার ক্ষেত্রে কোয়ালিটি প্রচুর পোলাপান আসছে এখানে। যারা ধরেন ডাকসুতে যারা ক্যান্ডিডেট ছিল, অনেকের এক্সিলেন্ট রেজাল্ট, অনেক খুবই ভালো ছাত্র।
মানে আমরাও তো ভালো ছাত্র না, কিন্তু অনেক অনেক ভালো ছাত্র দেখলাম। এত ভালো ছাত্র হিসাবে আবার রাজনীতি করা জিনিসটা তো ডিফিকাল্ট আর কি। রাজনীতি তো খুব মানে কি বলবো, রাজনীতি হলো এটা মানে নিজের খেয়ে পরের সেবা করা বা পরের বনের মোষ তাড়ানোর মতো ব্যাপার। তো সেটা করে রেজাল্ট ভালো রাখা এটা খুবই কঠিন কাজ আর কি। তো সেই দুইটার কম্বিনেশন রাখছে, এরকম প্রচুর পোলাপান আছে দেখছেন। আরেকটা হলো এখানে এত কিছুর পরেও এখানে ছাত্র দলের যে ভোটটা, সেটা তো খারাপ না, ভালো ভোট পাইছে তাদের কিন্তু একটা সেট ভোট 5000-এর উপরে। 5000 ভোট না, তাদের সেট শুনেন, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার যদি একটা জিনিস আপনাকে বলি, ভোট যদি 29,000 পরে থাকে, সেখানে বিএনপি পরিবারেরই তো ভোট আছে 12 থেকে 15,000। মানে কোনো না কোনো বা বিএনপি পরিবার আসতে পারেন। বিএনপি বাংলাদেশে তো বিএনপি করার জন্য তো ধরেন নেতাকর্মী হওয়ার দরকার নেই, একটা ন্যাচারাল ফেনোমেনা, মানুষের ন্যাচারালি বিএনপি করে, খালি নেতাকর্মীদের লুটপাট দুর্নীতির কারণে করতে পারে না আর কি, বাধা পায়ে যায়। হ্যাঁ, মানে নিজে করতে চায় বিএনপি, আর কি করবে সে? বাংলাদেশপন্থী একটা রাজনীতি লাগে তো, বাংলাদেশের মধ্যপন্থার একটা রাজনীতি সে করতে চায়, কিন্তু নেতার অত্যাচারে করতে পারে না, এটা হলো সমস্যা হয়। ফলে মানুষ এমনিতে ইন জেনারেলি বিএনপি। হ্যাঁ, এটার জন্য আলাদা নেতা হওয়ার দরকার নেই, আলাদা আপনার স্লোগান দেওয়ার দরকার নেই, হাউকাউ করার দরকার নেই। ফলে সেক্ষেত্রে তার পরিবারের ভোটিতে যদি পায় ছাত্রদল, হ্যাঁ, তাহলেই তো ছাত্রদলের অন্তত ক্যান্ডিডেট আরো বাড়ার কথা। তাহলে পেলো না কেন? পেলো না কারণ হলো এইটা জাতীয় রাজনীতি এবং ক্যাম্পাসের জেনজির যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, দুইটার মধ্যে একটা তফাৎ আছে। জেনজিরা যে ধরনের রাজনীতি দেখতে চায়, সেইটা এখন যে সমর্থিত প্রার্থী যারা জয়ী হয়েছে তাদের জন্য তো বড় চ্যালেঞ্জ। তারা যাই বলুক, যেভাবেই তারা করুক, তাদের জন্য তারা যদি তাদের পার্টি যে ইডিওলজি সেই অনুযায়ী যদি ক্যাম্পাসে একটা রাজনৈতিক আবহ তৈরি করার চেষ্টা করে, আপনি দেখেন না কি অবস্থা হয়। এবং এখানে আমি তো বললাম যে ডাকসু বা জাকসু, এই ভিপি জিএস এগুলো নিয়ে আপ্লুত হওয়ার কিছু নাই। এখান থেকে আমরা অনেক ক্রিমিনাল নেতা বাইর হইতে দেখছি 54 বছরে। হ্যাঁ, এরা এক একজন ফেরেস্তা না, এবং জাতিকে বিশালভাবে উপকৃত করে ফেলছে, এরকম কোনো নজির নাই। ফলে আমি মনে করি এটা রেগুলার বেসিসে হওয়া উচিত, প্রচুর নেতা বের হয়ে আসা উচিত, যারা রিয়েলি বুঝতে পারবে যে রাজনীতি করার প্রক্রিয়ার ক্ষেত্রে সে ফিট কিনা। ধরেন আমরা এখানে সবাই রাজনীতি করতে চাই, রাজনীতি আপনার বিজনেস না, আপনি হয়তো অন্য জায়গায় ভালো করবেন, কিন্তু না, আপনি মনে করেন না নেতা হইতে হবে আপনার। এই যে পরীক্ষাটা একটা সুযোগ তৈরি হবে যদি কন্টিনিউ এই ইলেকশনগুলো হয়। বিভিন্ন দল থেকে আসতে পারে, এটা ছাত্রদের ব্যাপার, কমপ্লিটলি শিক্ষার্থীদের ব্যাপার। এখানে বড় মেজর রাজনৈতিক দলগুলোর খুব বেশি একটা ভূমিকা রাখার দরকারই নেই আমি মনে করি। জি, জনাব রনি, আপনার কাছে আবারও ফিরবো আমরা। মহি, আপনার কাছেও ফিরবো। তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করে রাখতে চাই যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিয়ে, তার রাজনৈতিক আইডেন্টিটি নিয়ে প্রশ্ন আছে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ অন্যান্য শিক্ষকরাও আবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। এরকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি কিন্তু সরাসরি বিএনপির রাজনীতির সাথে জড়িত। অন্যান্য শিক্ষকরাও তারাও কিন্তু নির্বাচনী কার্যক্রম থেকে সরিয়ে নিলেন। এই যে মানে শিক্ষকদের যে রাজনীতি, সেই রাজনীতির মানে ছাত্রদল আস্থায় রাখতে পারছে না, কিন্তু ছাত্র শিবির বা অন্যরা আস্থায় রেখে সেই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং সেই নির্বাচনের ফলাফল মেনে নিচ্ছে। এটা কি মানে একটু মজার না, একটু কৌতূহলের বিষয় না? এখন দেখেন যে আসলে বর্জনের যে বিষয়টা, বর্জনের কিছু ক্ষেত্রে যেমন কিছু বিষয় থাকে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আসলে এটা আমাদের মধ্যে এক ধরনের, আমি বলবো যে মেনে নেওয়ার যেই শক্তি কিংবা উদারতা দেখার যে সংস্কৃতি, সেটি এক ধরনের ঘাটতিও আসলে একটা বিষয়। যে আপনি যদি বর্জন করেন, আপনাকে তো মাস্ট কিছু বিষয় খুব স্পেসিফিক আপনাকে অভিযোগ দিতে হবে, যেটি প্রমাণ রয়েছে। কিন্তু এতদিন পরও কিন্তু আসলে কেউ কোনো ধরনের কোনো কিছু প্রমাণ করতে পারেনি, কিংবা বড় কোনো অভিযোগ কিন্তু কেউ আসলে দাঁড় করাতে পারেনি। তো সেই জায়গায় আমি মনে করি যে কেবল বর্জন করে নির্বাচনটাকে করা, এটা আসলে কোনোভাবেই প্রত্যাশিত না। কারণ হচ্ছে যে এখন বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ কেন হয়েছে সেটা নিয়ে অনেক অ্যানালাইসিস হতে পারে, যে আসলে এই পরিবেশটা কেন আসলে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের সেভাবে একটা সুযোগ পায়নি বা তারা তৈরি করতে পারেনি আসলে সেরকমভাবে এখানে। কিন্তু তার মানে এটা না যে আপনি যেটা রিয়েলিটি আপনাদের সাথে মেনে নিতে হবে, আসলে এটা হলো বাস্তব কথা আর কি। আর আরেকটা বিষয় আপনি যেটি বললেন যে আসলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর আর সাথে রাজনৈতিক দলের এক ধরনের সংশ্লিষ্টতা রয়েছে, তো এটা দেখেন বিএনপি হোক, জামাতের হোক, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আজকে যে দৈন্যদশা, তার একমাত্র কারণই হচ্ছে বিশ্ববিদ্যালয়, আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি। আপনি দেখেন বিশ্ববিদ্যালয় এমন একটা পরিবেশ, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজনীতি করার আগে তার রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ, তার প্রমোশনের জন্য তার রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ, তাকে হলে প্রভোস্ট বানাবে, হাউস স্ট্রিটও বানাবে, সেখানেও গুরুত্বপূর্ণ, তাকে কোনো রিসার্চের অ্যালোকেশন দেবে, সেখানেও গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাজনৈতিক পরিচয় ছাড়া আপনি বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন না শিক্ষকদের জন্য।
তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের কথা ভাববে, শিক্ষকরা রিসার্চের কথা ভাববে, গবেষণার কথা ভাববে বরং সবাই চাইবে যে কিভাবে আমি আমার রাজনৈতিক যে কমিটমেন্ট সেখানে আমি সফলতা অর্জন করতে পারি, আমি কত বড় কমিটমেন্ট দিতে পারি, আমি কত বড় রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারি, সেই কম্পিটিশন সেখানে থাকে। তাহলে আমি তত বড় পদ পাবো, তাহলে আমি তত দ্রুত আমি প্রমোশন পাবো। এই যে কালচার, এটাকে তো যে আমরা চূড়ান্ত আমি বলবো যে এটাকে রিমুভ করা উচিত বিশ্ববিদ্যালয়গুলো থেকে, নাহলে বিশ্ববিদ্যালয় সংস্কৃতি চেঞ্জ হবে না। আপনি দেখেন একই সাথে বিশ্ববিদ্যালয়ে যে কর্মকর্তা কর্মচারী, এই রোগ কিন্তু সব জায়গায় চলে গেছে। কর্মকর্তা কর্মচারী কিন্তু রাজনীতি করে, তাদের যে প্রমোশন, তাদের বদলি, তাদের বাসা বরাদ্দ সবকিছু নির্ভর করে তার রাজনৈতিক পরিচয়ের উপর, এবং সে কীভাবে আসলে তার যে সিনিয়র থাকেন যাকে মেনটেন করেন তাকে কীভাবে মেনটেন করেন, তাকে খুশি করতে পারেন কিন্তু তার উপর নির্ভর করে। তার কাছে কখনোই শিক্ষার্থীদের সার্ভিস দিতে পারছে, শিক্ষার্থীরা তাকে কি মূল্যায়ন করছে, শিক্ষার্থীরা তার উপর সন্তুষ্ট কিনা, এটির কোনো গুরুত্বই নেই তার প্রমোশন কিংবা তার অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে। একই সাথে শিক্ষকদের মূল্যায়নের বিষয়টিও নাই। যাই হোক, ইলেকশনে আসি, তো ইলেকশনে হচ্ছে আসলে সেই বিষয়টার একটি প্রতিফলন। আসলে যেমন একই সাথে প্রত্যাশা অনেক বেশি, আমি মনে করি যে সে বিএনপি শিক্ষক, সে জামাতের শিক্ষক, আমরা ভাইজিটি বললেন যে আসলে নিরপেক্ষতার জায়গা ধরে রাখা, যে আমি শিক্ষক, আমি সেই আচরণটা আমি করি, সেটি আমরা অভ্যস্ত না, সেটা আমরা পেয়ে অভ্যস্ত না। সে কারণে আবার একই সাথে ওটা পাই অভ্যস্ত যে না, সে তো আমাকে জিতিয়ে দিতে হবে, তা না হলে সে কিসের তাকে কেন এখানে বসানো হয়েছে। আমরা দেখি যে মানে অনেক বিষয় থাকতে পারে, আসলে আমি সরাসরি প্রোডাক্ট ঠিক কিনা, বাট এই যে পদত্যাগ করার বিষয়গুলো, সেটা আসলে কেন আমরা এমনও এটা আমি দেখেছি যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের একজন প্রভোস্ট, যিনি হচ্ছে একটি হলে ভোট গণনা শেষ হয়েছে, তিনি আবার এটি গণনা করতে চাইছেন, যে উনি মনে করছেন যে রেজাল্টটা ক্লোজ, দেখে আবার মনে করবেন, কিন্তু সেখানে আসলে মেশিন কি সবাই দ্বিমত করার সত্ত্বেও উনি বলছে সেটা আবার করবেন। তো এটি আসলে আমি মনে করি যে ওনাদের যে রাজনৈতিক যে কমিটমেন্ট থাকে, রাজনৈতিক আনুগত্য প্রদর্শন করার যে ইচ্ছা, এটি আসলে বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত না। এটি থাকলে বিশ্ববিদ্যালয়। আপনাকে ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে জনাব রেজাউল করিম রনি, মানে ডাকসু এবং জাকসু হয়ে গেল, সামনে রাকসু এবং চাকসু আছে। সবগুলো নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলো জয়ী হবে, তাদের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। হ্যাঁ, এবং এটা কেন? এটা কারণ 15 বছরের প্রস্তুতি তাদের, লম্বা সময় ধরে তারা ক্যাম্পাসে তখন তো পরিচয় বিহীনভাবে ছিল, ছাত্রলীগের সাথে ছিল, এবং 1 বছর ধরেই তারা প্রস্তুতি নিয়ে রাখছে। হ্যাঁ, এবং এখানে আপনার বিএনপির দিক থেকে কেন্দ্রীয় সিদ্ধান্ত ছিল আগে জাতীয় নির্বাচন, তারপরে সব নির্বাচনে যাবে, ফলে এটা তাদের কাছে হুট করে চলে আসছে, ফলে তাদের জন্য এখন দ্রুতই আপনার এটা অর্জন করা সম্ভব না। হ্যাঁ, তারা ভালো করবে আগামী দিনে। হ্যাঁ, আপনার একটা নির্বাচনই রাজনীতির শেষ কথা না। হ্যাঁ, এই নির্বাচন থেকে আমাদের, এবং এটার মেয়াদ তো 1 বছর। হ্যাঁ, 1 বছর, কিন্তু ওই যে 33 বছর কেটে গেল, ফলে আমাদের এটা রেগুলার করতে হবে। এবং আমি মনে করি ইলেকশনের এই পুরো পদ্ধতিটা, পুরো প্রসেসটাকে আরও প্রাতিষ্ঠানিক করা, আরও স্বচ্ছ করা। এবং আমি যেটা বললাম যে আমাদের শুধু বিশ্ববিদ্যালয় না, ও যেটা বললো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনীতি করবে, আরও প্রকাশ্যে করবে, দল করবে, কিন্তু সাদা দল, নীল দল, লাল দল এগুলো করার দরকার নেই। যে যার দল করেন, অসুবিধা নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যখন আপনি দায়িত্ব পালন করবেন, শিক্ষক হিসাবে পালন করেন। হ্যাঁ, কারণ তখন কি হবে, আপনি ধরেন একজন বিএনপি, এবার আপনি শিক্ষক হিসাবে যখন ভূমিকাটা ভালোভাবে পালন করছেন না, লোকজন বিএনপিকে গালি দিবে। আপনি জামাত, কিন্তু শিক্ষক হিসেবে যখন আপনি চরম 2 নাম্বারই করছেন, লোকজন তখন জামাতকেও গালি দিবে, আপনাকেও গালি দিবে। কিন্তু তা না, আপনি গোপনে যখন সুবিধা দেওয়ার চেষ্টা করবেন, তখন হলে সমস্যাটা তৈরি হয়। আমি মনে করি রাজনৈতিক পরিচয়টা অলওয়েজ প্রকাশ্য হওয়া উচিত, এবং পেশাদারিটা 100% অনেস্ট হওয়া উচিত। আমরা যেটা মনে করি, আমরা রাজনৈতিক পরিচয়টা লুকায় নিরপেক্ষ সাইজে গোপনে এই যে অসততাটা করি, এটা সবচেয়ে ডেঞ্জারাস। এই জন্য বাবা রাজনীতি করেন, অসুবিধা নেই, আপনার রাজনীতি পরিচয় নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা হলো আপনি পেশাদারিত্বটা সততার সহিত পালন করতেছেন কি না, কারণ এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এবং আপনি নাগরিক হিসেবে যে কোনো দল করতে পারেন, এটা আপনার অধিকার। ফলে সেখানে তো আমার হস্তক্ষেপ, আপনার কাছ থেকে নিরপেক্ষতা আশা করবো কেন? আপনি নিরপেক্ষ হবেন না, আপনি রাজনৈতিক দলের সমর্থক হবেন, আপনার সাথে পেশাদার হওয়া উচিত, কিন্তু আপনি পেশাদারিত্ব হবেন। সেই পেশাদারিত্ব পালন করতে গিয়ে আপনার পছন্দের রাজনৈতিক দলের বিপক্ষে যদি যায়, সিদ্ধান্ত আপনি দিতে কার্পণ্য করবেন, আপনি হাসি মুখে দিয়ে দিবেন। পক্ষে গেলে আপনি ডবল খুশি হবেন, বিপক্ষে গেলে আপনি সিঙ্গেল খুশি হবেন। কথা পরিষ্কার। জি, রেজাউল করিম রনি, মহিউদ্দিন মাহি, আপনাদের দুইজনকেই ধন্যবাদ। আমরা আজকে এখানে শেষ করছি। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমরা এখানে শেষ করতে হচ্ছে। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।